শুরু করছি প্রাণোধাও উপন্যাসের পর্ব ৩। লিখেছে নবনীতা শেখ। প্রীতি ঠাস করে সোফায় পড়ে গেল। মাথাটা ভনভন করছে তার। তাকে আসে স্তব্ধ হয়ে। শব্দ বের করতে এবার কষ্টই হলো। আব্বা, এ কি অনত্য? কেমনে হলো? কেন হলো? আব্বা গো, এগুলো বলার আগে তুমি কেন আমাকে তেলপকা ভেজে বললে না চাইনিজ রেসিপি ট্রাই করেছি, টেস্ট করো? আমি খুশি খুশি খেয়ে হজম করে নিতাম। এটা পারছি না। প্রীতি কাঁদো কাঁদো হয়ে বলল, বদলোক, মিথ্যা বলে পাচ্ছে বাবা। দেখো, ওরে আশিক জিনে ধরেছে। ৩ রাস্তার মোড়ে নিয়ে গিয়ে ধারানি দাও। শীতকালের সন্ধ্যায় নদীর পানি গায়ে পড়লে ভূত পেতনি সব বেরিয়ে যাবে। ঠিক আছে, ঘুমাও, এখন অনেক রাত হয়েছে। প্রীতি ঘুমাতে গেল না, সেখানেই বসে রইল। শামীম সাহেব বললেন, দুশ্চিন্তা করো না। তোমার মায়ের রাজি হওয়ার বিষয়টা আমি রসিকতা করে বলেছি। সে রাজি হলেও আমি রাজি হব না। ঘুমাতে যাও। বাবা বলো, তুমি কি বিশ্বাস করো ক্লাস 7-এ থাকতে হাফ প্যান্ট পরাকালীন অবস্থায় আমি ওই কুকুরছানার সাথে প্রেম করেছি? বিশ্বাস করো? করি না। তাহলে গুড নাইট। একটা সাউন্ড স্লিপ হবে এখন আমার। প্রীতি সিঁড়ির সামনে ছিল। 3 সিটের সোফায় একপাশে শামীম সাহেব বসে আছেন। হঠাৎ আবেগী হয়ে প্রীতি দৌড়ে বসার ঘরে এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শামীম সাহেব টিভির ভলিউম কমিয়ে রিমোটটা পাশে রেখে মেয়ের মাথায় হাত রাখলেন। শান্ত গলায় বললেন, কাঁদছ যে? মন চাইছে বাবা। ঠিক আছে, কাঁদো, মনের কথা শুনতে হয়। প্রীতি আরাম করে সোফায় উঠে বসল। পাশের কুশনটা এনে শামীম সাহেবের কোলের উপর রেখে শুয়ে পড়ল। এরপর বলতে লাগলো, বাবা, ওসব কথা শুনে তোমার রাগ লাগেনি? এক মুহূর্তের জন্য কি সত্যি মনে হয়নি? শামীম সাহেব সামান্য হাসলেন। মা আমার, তোমার বাবা যথেষ্ট অভিজ্ঞ। অন্তত মেয়ের মন মস্তিষ্কে কখন কি চলে এইটুকু বোঝার মতো জ্ঞান তার আছে। প্রীতি কপাল কোঁচকালো। বুঝতে পারছি না, প্রতিটা মানুষের নিজের গন্তব্যের পথে একা চলতে হয়। সে ওষুধ খাবে, পড়ে যাবে, এরপর উঠে দাঁড়াবে নিজ থেকেই। আমরা তার পথ পরিচালনা করতে পারি না। আমরা যা পারি তা হলো তাকে ঠিক ও ভুলের দিকে নির্দেশনা দিতে। সে ঠিকটা বেছে নেবে না কি ভুলটা, ইট ইজ অল আপ টু হিম। তবু মা, আমরা মানুষ, ঈশ্বর নই। ভুল আমাদেরও হবে অজান্তেই। তোমার অতীতটাও সেরকম এক অবুঝপনা ছিল। আমি সেজন্য তোমায় দোষারোপ করতে পারি না। প্রীতি চোখ বন্ধ করে নিল। বাবা, তুমি কখন থেকে জানো? রাকিবের বিয়ের কিছুদিন আগে থেকেই। কিছু বলনি? তাতে তুমি নিজের সাথে বোঝাপড়া করতে পারতে না? ইউনিভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরোনোর সময় নিপা পিছ থেকে ডেকে উঠল, কি ব্যাপার? আজকাল রাত জাগছ? নিহম পিছে তাকালো না। তাতে তোমার কি? আমার কি? কিছু না, জাস্ট কিউরিয়াস। নিহম ঘুরে তাকালো। অফিসে যাওনি কেন মা? লিভ নিয়েছি 3 দিনের। কী উপলক্ষে? আর লং ট্যুর ফর রিফ্রেশমেন্ট উইথ হুম? নিপা চোখে হাসলো। দৃষ্টি শুরু হয়ে এলো নিহমে। যাব না আমি। যাবে? যাব না। নিপা নাটকীয়তার সাথে বলল, কিছুদিন আগে এক কলিগ ট্যুর অফার করেছিল আর কি। তুমি সাথে না গেলে ওটা ভেবে দেখবো লাগবে। নিহম কপাল কোঁচকালো। ছেলে কলিগ? আজকালের ছেলেরা না সিনিয়র দেখলে লেজ নাড়তে থাকে। অবশ্য আমাকে দেখলে বোঝা যায় না। তোমার বয়সী আমার একটা মেয়ে আছে। এজ ডিফারেন্স মাত্র 18। আর তুমি অলমোস্ট 40। হিস, কাউকে বলো না। আই এম ওনলি 30। হ্যাঁ, বিগত 10 বছর ধরে। নিপা চোখ মেরে বলল, বয়স না বাড়লে আমার দোষ কোথায়? নিহম অতিষ্ঠ ভঙ্গিনায় মাথা নাড়ালো। কখন বেরোবে? সন্ধ্যের বাসে। বিকালে চলে আসবো। নিহম বেরিয়ে পড়ল বাসা থেকে। আজ বাবার বাসায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু যাওয়া হবে না। বাবাকে জানিয়ে দিতে হবে। ব্রোকেন ফ্যামিলির মেয়ে নিয়ম, মন মর্জি মাফিক চলে। এতে কেউ কিছু বলে না। সবাই যে যার লাইফ নিয়েই ব্যস্ত। এটা আসলে বাইরের কথা। ভেতরে ভেতরে কেউ অতীতের কোন সময় আটকে আছে তা কি জানার কথা? নিহম ইউনিভার্সিটি পৌঁছালো লেট করে। ক্লাসরুমে স্যার আসে। নিয়ম ভেতরে ঢুকে পেছনের দিকে জানালা ঘেঁষা একটা সিটে বসে পড়ল। ব্যাগ থেকে বের করলো ডায়েরি, পেন্সিল। তাকালো সামনে, তারপর আবার ডায়েরিতে হাত চলমান তার। পেন্সিল স্কেচে আঁকতে লাগলো এক পুরুষনালী অব্যয়। বেশ লম্বা একটা সময় নিয়ে স্কেচটা সম্পূর্ণ করলো। চোখে হাসলো নিয়ম। চোখ সরিয়ে সামনে তাকানোর সাথে সাথে লেকচারার সাহেবকে ঠিক তার সম্মুখে দেখতে পেল। কোঁচকানো কপাল সদ্য শিথিল হয়েছিল। স্থির রইল 2 সেকেন্ড, এরপর আবার কুঁচকে গেল। ভদ্রলোক অমনি বলল, ক্যান ইউ প্লিজ টেল মি, এখানে কি ফাইন আর্টসের কোনো ক্লাস হচ্ছে? নিয়ম মাথা কাত করলো, তাকিয়ে রইল অনিমেষ। সময় নিয়ে বলল, আপনি জানেন না? আপনার থেকে শুনতে চাইছি। নিহম কাঁধ উঁচিয়ে বলল, আজকাল যে কেমন কেমন লোক লেকচার দেয়, নিজের সাবজেক্টের নাম নিজেই জানে না। তার মুখোপায় দেখে সে কেউ নির্দ্বিধায় বলবে,
সে ভীষণ সিরিয়াস কোনো টপিক নিয়ে কথা বলছে, অথচ কথা শুনতে পারলে বোঝা যাবে সে রসিকতার ঢঙে আছে। ক্লাস আওয়ার শেষ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে নিয়মকে কিছুক্ষণ দেখে বলল, লাস্ট ওয়ার্নিং, আমার ক্লাসে মনোযোগ কেবল আমার দিকেই রাখবেন। চলে গেল লেকচারার সাহেব। নিয়ম দৃষ্টি সরিয়ে জানালার বাইরে রাখল। দৃষ্টিতে ভ্রম, শব্দে ছল। নিয়ম সহসা বিড়বিড় করল, ইউনিভার্সিটিতে আসি শুধু তোমাকে দেখার জন্য, তা তোমার জ্ঞানের সীমার ঊর্ধ্বে। সকাল সকাল প্রীতি মামার বাড়ি চলে গেল। সে বাড়িতে রঙ্গ হচ্ছে। রাকিবের 3 মাসের সংসারে অশান্তি। রূপে গুণে পারিবারিক অর্থে বৃত্তে সব দিকেই প্রীতির থেকে শতগুণে ভালো ছিল তানিশা। সেই লোভেই তো মেয়েটার সাথে কেমন প্রেম না করে সোজা বিয়ে করে নিল। আর এরপর থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে অনুতপ্ত হচ্ছে। তানিশার প্রতিটা কাজের সাথে সে প্রীতিকে তুলনা করে দেখছে। বারবার ভাবছে প্রীতি হলে এমন করতো না। বড়লোক বাপের একমাত্র মেয়ে তানিশার রং ঢং এমনিতেই বেশি। সে আপোষে আসে না, লোকদের আশা লাগবে, এটাই তাই নিয়ম। রাকিব অতিষ্ঠ এসছে। প্রীতি ভালো, অন্তত কথা শুনবে। কথা না শুনলে 2-4টা থাপ্পড় মারা যাবে। এ নিয়ে ঝামেলা হবে না। মেয়েটা শান্তিপ্রিয়। সকালের আরেক দফা আলোচনায় সে সবার সামনে আরেকটা প্রস্তাব রাখল। প্রয়োজনে তানিশাকে তালাক দেবে, তবুও আপনারা আমাকে প্রীতি দেন। সদ্য বাড়ির আঙিনা দিয়ে গোবর পাড়িয়ে প্রবেশ করা প্রীতি সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা ছুঁড়ে মারল রাকিবের দিকে। উড়ন্ত জুতো এসে লাগলো সোজা রাকিবের মুখ বরাবর। একটা পড়তে না পড়তে প্রীতি আরেক জুতো ছুঁড়ে মারল। এটাও মুখে পড়তেই প্রীতি চেঁচিয়ে উঠে বলল, শালা খাইস্টার খাইস্টা, গু খা।